আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পরিপাক ও শোষণের 6 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা অনেকদিন ক্লাস অফ রাখছিলাম। অ্যাকচুয়ালি আমার পরীক্ষা স্টিল চলতেছে এবং আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। সো এখন থেকে আমি মোটামুটি একটু ফ্রি আছি, মানে একটু হালকা পাতলা বন্ধ আছে আমার। সো এই জন্য এখন থেকে আমি মোটামুটি তোমাদের লাইভ করাবো, এছাড়া রেকর্ডেড ভিডিও দিব এবং রেকর্ডেড ভিডিও দিয়ে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমার পরীক্ষাও চলবে, তোমাদেরও ক্লাসও চলবে। সো আজকে সেই সুবিধার্থে আমরা পাবলিক গ্রুপে 5টা লেকচার পড়েছিলাম। 5টা লেকচার থেকে 6ষ্ঠ লেকচারটা এখান থেকে হচ্ছে। দ্যাট মিনস আমরা আগে যে 5টা লেকচার পড়াই ফেলছিলাম, ওই 5টা লেকচার তো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলছো। এখন আমরা 6ষ্ঠ লেকচার থেকে শুরু করে আস্তে আস্তে আগামী 4-5টা ক্লাসেই বা 4টা ক্লাস, অ্যাটলিস্ট 4টা ক্লাসেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে যেতে পারবো। তোমরা জানো উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারও আমি মোটামুটি 5টার মতো লেকচার নিছি এবং 5টার মতো লেকচারে আমি তোমাদেরকে সালোক সংশ্লেষণে গেছিলাম এবং সালোক সংশ্লেষণটা শেষ করাই নাই। সালোক সংশ্লেষণ শেষ করানোর পর আমরা যাব শ্বসন করে ফেললেই তো চ্যাপ্টারটা শেষ। তো উদ্ভিদ শারীরতত্ত্ব, এটার পর উদ্ভিদ শারীরতত্ত্বতে আমরা যেতে পারবো অথবা কন্টিনিউ রাখবো, ঠিক আছে? উদ্ভিদ শারীরতত্ত্ব এর আগে আমরা 5টা লেকচার পড়ছিলাম। এই 5টা লেকচার মানে 6ষ্ঠ লেকচার। সালোক সংশ্লেষণের একটা লেকচার নিয়েছিলাম। তো সালোক সংশ্লেষণ শেষ করতে হবে শ্বসন, কারণ পরীক্ষায় সালোক সংশ্লেষণ থেকেও আসবে, শ্বসন থেকেও আসবে, তাই না? সালোক সংশ্লেষণ, শ্বসন এই দুইটা থেকে অবশ্যই আসবে। আর এর আগে আমরা যে প্রশোধন পড়ছিলাম, প্রশোধন থেকে পরীক্ষায় আসবে। পত্ররন্ধ্র পড়ছিলাম, পত্ররন্ধ্র থেকে পরীক্ষায় আসবে তোমাদের এইচএসসি পরীক্ষায়। পত্ররন্ধ্র, প্রশোধন এগুলো থেকে প্রশ্ন আসবে। সালোক সংশ্লেষণ, শ্বসন এই 4টা টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। পত্ররন্ধ্র, প্রশোধনের খোলা বন্ধ হওয়ার কতগুলো কৌশল আছে না, কৌশলগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা কী বললাম, সংশ্লেষণ, শ্বসন। আরেকটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, এগুলো আমি আগেই পড়ে ফেলছি। খনিজ লবণ পরিশোষণের যে কতগুলো মতবাদ ছিল, সক্রিয় আর নিষ্ক্রিয়। সক্রিয়র মধ্যে ছিল লুন্ডেগার মতবাদ। লুন্ডেগার মতবাদটাই বেশি ইম্পর্টেন্ট। এছাড়া লুন্ডেগার মতবাদটা ইম্পর্টেন্ট। সাইটোক্রোম পাম্প মতবাদ ইম্পর্টেন্ট। এই মতবাদগুলোই বেশি ইম্পর্টেন্ট, এগুলাই পরীক্ষায় আসবে। তো সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে খনিজ লবণের যে মতবাদ আছে, ওই মতবাদটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এছাড়া মাঝে মধ্যে কোটন ট্রান্সপোর্ট অ্যানায়ন এরাও আসে। তো যাই হোক, ওই টপিকগুলো ইম্পর্টেন্ট। সো আসলে একদম শিক্ষার্থী কিন্তু বুঝে আসলে পরীক্ষায় কি আসবে, এটা তোমরা বুঝো বা বোঝার ক্যাপাবিলিটিটা রাখতে হবে। কারণ তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এখন তুমি বুঝবা কীভাবে? তুমি যদি বিগত 4-5 বছরের বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করো, তাহলে তুমি নিজেই বুঝে যেতে পারবা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তুমি দেখবা যে বিগত বোর্ড কোয়েশনগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, তুমি ওই জায়গাগুলো লিখে ফেলবা। ধরো সালোক সংশ্লেষণ থেকে তো পরীক্ষা আসবে, সালোক সংশ্লেষণ পড়তে হবে। শ্বসন থেকে পরীক্ষা আসবে, শ্বসন পড়তে হবে। তারপর দেখছো প্রশোধন থেকে আসছে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল থেকে আসছে, এগুলো দাগিয়ে ফেলবা। তারপর দেখছো যে ভাইয়া সাইটোক্রোম পাম্প মতবাদ থেকে আসছে, সাইটোক্রোম পাম্প মতবাদ দেখে ফেলবা। এভাবে তুমি নিজেই বুঝবা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্ন করা যায়। সো আমরা পরিপাক শ্বসন শেষ করে দিব, তারপর আমরা উদ্ভিদ শারীরতত্ত্বর বাকি লেকচারগুলো শেষ করে দিব। ওখানেও চারটা না, ওখানে একটু বেশি লাগবে, 5টার মতো ক্লাস নিলেও এটাও শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো মুখ গহ্বরে এটা দেখো, আমরা যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম, আমরা এটা পড়াই নেই যে মুখ গহ্বরে খাদ্যের রাসায়নিক পরিপাকটা কেমন, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে রাসায়নিক পরিপাকটা আসলে কি বোঝাচ্ছে? রাসায়নিক পরিপাকটা এটাই বোঝাচ্ছে যে খাদ্যের রাসায়নিক পরিবর্তন। তোমরা জানো খাদ্য কেমিক্যাল নিয়ে গঠিত, প্রতিটা পদার্থই কিন্তু কেমিক্যাল নিয়ে গঠিত। এটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ে আসছি, তাই না? প্রতিটা পদার্থ, ইভেন কি আমরা যদি তেঁতুল খাই, আমরা বলি তেঁতুলে অ্যাসিড আছে, টার্টারিক অ্যাসিড। দ্যাট মিনস তেঁতুলে অ্যাসিড আছে মানে কেমিক্যাল আছে। সো প্রতিটা পদার্থ বা প্রতিটা ফল বা খাবার দাবারে কিন্তু রাসায়নিক পদার্থ থাকে। যেরকম আমরা মুখস্থ করি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, দ্যাট মিনস সাইট্রিক অ্যাসিড ইজ এ কেমিক্যাল। তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড, দ্যাট মিনস তেঁতুলে যে টার্টারিক অ্যাসিড ইটস এ অ্যাসিড, মানে এটা কেমিক্যাল, ইটস অ্যান অ্যাসিড, এটা একটা কেমিক্যাল। দ্যাট মিনস খাবারে কেমিক্যাল তো থাকবেই। এখন খাবারে যে কেমিক্যালগুলো আছে, কেমিক্যাল 2 ধরনের থাকতে পারে, একটা হচ্ছে জটিল কেমিক্যাল, একটা হচ্ছে সরল কেমিক্যাল। নর্মালি খাবারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে জটিল কেমিক্যাল। জটিল কেমিক্যালগুলোকে ভেঙে সরল কেমিক্যাল করতে হয়।
জটিল কেমিক্যালগুলোকে ভেঙে, খাবারের ভিতরে যে জটিল কেমিক্যালগুলো আছে ওই জটিল কেমিক্যালগুলোকে ভেঙে সরল কেমিক্যালে পরিণত করতে হয়। কেন করতে হয়? কারণ এটা আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম। কারণ আমার কোষ এতই ছোটো, কারণ আমার কোষ তো চোখে দেখা যায় না, তো ছোটো জিনিস। আমার কোষ এত ছোটো যে জটিল কেমিক্যাল সে অ্যাবজর্ব করতে পারবে না, আমার কোষ সরল কেমিক্যাল অ্যাবজর্ব করতে পারবে। তাই আমার কোষ যাতে সরল কেমিক্যাল অ্যাবজর্ব করতে পারে সেই জন্যই আমার রাসায়নিক পরিপাকটা দরকার। মানে আমার খাদ্যের যে জটিল কেমিক্যালগুলো আছে ওই কেমিক্যালগুলোকে পরিবর্তিত করে রাসায়নিক পরিপাকের মাধ্যমে সরল কেমিক্যালে কনভার্ট করতে হবে। আর ওই সরল কেমিক্যালগুলোই আমার সেল নিতে পারবে। বোঝা গেছে? সরল কেমিক্যালগুলোই আমার সেল নিতে পারবে এবং ওখান থেকে শক্তি পাবে, ওখান থেকে রেসপিরেশন হবে এবং রেসপিরেশনের মাধ্যমে কি হবে? শক্তি পাবে। তোমরা জানো আমাদের যে গ্লুকোজ আছে, আমার সেল গ্লুকোজ নিতে পারবে, কিন্তু আমার সেল স্টার্চ নিতে পারবে না। তাহলে দেখো, স্টার্চ ইজ এ কেমিক্যাল। কীরকম কেমিক্যাল? জটিল কেমিক্যাল, পলিস্যাকারাইড, জটিল কেমিক্যাল। আমার সেল কিন্তু স্টার্চ নিতে পারবে না। আমার সেল কি করবে? ওই স্টার্চ থেকে যে সরল কেমিক্যালটা আছে না, যেটা হচ্ছে গ্লুকোজ, আমার সেল গ্লুকোজ নিতে পারবে। তো আমার সেল যখন গ্লুকোজ নিতে পারবে, ওই আমার সেল কী করবে? গ্লুকোজ কী করবে বলো তো? গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত করবে, গ্লুকোজকে অক্সিজেন দ্বারা জারিত করে C6H12 অক্সিজেন দ্বারা জারিত করে কী তৈরি করবে? 38টা এটিপি। আর এটিপিকেই আমরা বলি কি? শক্তি। আমার সেল তো এই কাজটাই করে। আমার সেল সরল কেমিক্যাল নিবে, সরল কেমিক্যাল নিয়ে অক্সিজেন তো আসে আমার সেলে, রক্ত থেকে পাবে, রক্ত থেকে আসবে হিমোগ্লোবিন বেগে, হিমোগ্লোবিন বেগে অক্সিজেন কোষে যাবে। তো অক্সিজেন গ্লুকোজ দ্বারা জারিত হয়ে এটিপিতে কনভার্ট হবে। তার মানে আমার খাবারে যে স্থিতিশক্তি আছে ওই স্থিতিশক্তিটা কিন্তু রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে। ঠিক আছে? সো আমার সেল এভাবেই অ্যাকচুয়ালি কাজ করে থাকে। তো এখন আশা করি বুঝতে পারছো কেন রাসায়নিক পরিপাকটা দরকার, কেন রাসায়নিক আলটিমেটলি এই জিনিসটা আলটিমেটলি শক্তি পাওয়ার জন্য আমার এই রাসায়নিক পরিপাকটা দরকার। তো এখন কথা হচ্ছে রাসায়নিক পরিপাক ভাই কীভাবে করি? এটা আমরা আগেই বলছিলাম। মূলত আমরা রাসায়নিক পরিপাক করি এনজাইম দ্বারা। কী দ্বারা ভাইয়া? তোমরা সবাই এনজাইম চিনো। এনজাইম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেগুলো, বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে কেমিক্যালটা নিঃসরণ হয়, যে রসটা নিঃসরণ হয়, এটাকে আমরা বলি এনজাইম। আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন থেকে যেটা নিঃসৃত হয় এটাকে বলি আমরা হরমোন। তো এনজাইম একটা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এনজাইম নালী দ্বারা পরিবাহিত হয়। ওই এনজাইম আমার খাবারের রাসায়নিক পরিপাকটা করে থাকে, মানে জটিল কেমিক্যালগুলোকে ভেঙে সরল কেমিক্যালে কনভার্ট করে। এটা কে করে? এনজাইম করে। এবার এক একটা এনজাইম এক একটা বিক্রিয়ায় নির্দিষ্ট, এক একটা এনজাইম এক একটা বিক্রিয়ায় নির্দিষ্ট। মানে ধরো কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করতে একটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমই লাগবে, কিন্তু প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম দিয়ে হবে না, ওখানে লাগবে প্রোটিন পরিপাককারী এনজাইম। তেমনি লিপিডকে ভাঙতে একটা এনজাইম লাগবে, ওইটা আবার প্রোটিনের এনজাইম দিয়ে হবে না, ওটা লিপিডকে ভাঙার জন্য যে এনজাইম লাগবে সেটা ইউজ করতে হবে। সো আমার এনজাইম কিন্তু এক এক বিক্রিয়াতে নির্দিষ্ট। কেমিস্ট্রিতে আমরা এটাকে বলি ক্যাটালিস্ট বা প্রবাহক, কিছু বেস কাজ করে। তো তোমাদের বইয়ে এরকম একটা লাইন পাবা যে পরিপাক প্রক্রিয়ায় অ্যাসিড, এনজাইম অথবা খাদ্যের রাসায়নিক পরিবর্তন সাধিত হয়, ওইটাই হচ্ছে রাসায়নিক পরিপাক। এখন মুখ গহ্বরে কিন্তু খাদ্যের রাসায়নিক পরিপাক করে। এখন একটা প্রশ্ন দেখো, এখানে মুখ গহ্বরে শুধু কোন ধরনের খাবারের পরিপাক হয়? ভালোভাবে খেয়াল করবা, কার্বোহাইড্রেটের পরিপাক হয়। দ্যাট মিনস মুখ গহ্বরে, আমার মুখ গহ্বরে যে আমি মুখে যে খাবারটা নেই বা মুখে যখন খাবার নেই, এই আমার মুখের ভিতরে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারেরই পরিপাক হবে। তার মানে প্রোটিন হবে না, লিপিডও হবে না, এটা মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট। মুখ গহ্বরে শুধু কার্বোহাইড্রেটের পরিপাক হবে, দ্যাট মিনস প্রোটিন হবে না, পরিপাক হবে না, লিপিডেরও পরিপাক হবে না। এখন প্রশ্ন হলো কেন? স্বাভাবিক, আমি বারবার বলি বায়োলজিতে কিন্তু লজিক আছে। সো তোমাকে লজিক অনুযায়ী পড়তে হবে বা প্রশ্ন করতে হবে। কেন? একদম সিম্পল, বিকজ তোমরা জানো মুখ গহ্বরে আছে লালা গ্রন্থি। ভালোভাবে খেয়াল করো, এগুলা ফার্স্টটা ক্লাস যে পড়াই ফেলছি ওখানে এগুলো পড়াইছি, সো আর বলতেছি না। মুখ গহ্বরে আছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি নিঃসরণ করে লালা নিয়ে আমরা কিন্তু পড়ে ফেলছি। লালা গ্রন্থি আমরা লালা পড়ে ফেলছি। লালা গ্রন্থিতে আছে লালাতে আছে পানি, লালাতে আছে লবণ,
এবং লালাতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে এনজাইম। দ্যাট মিনস আমাদের লালাতে এনজাইম আছে। কারণ আমি বলছি রাসায়নিক পরিপাক করতে হলে কী লাগবে? এনজাইম লাগবে। এনজাইম ছাড়া তো রাসায়নিক পরিপাক সম্ভব না, এনজাইম লাগবে। আর আমাদের যে লালা গ্রন্থি যে লালা আছে, লালাতে আছে এনজাইম। আর অ্যাকচুয়ালি ওই যে এনজাইমটা আমি বলছিলাম স্পেসিফিক, দ্যাট মিনস ওই এনজাইমটা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম হিসেবে পরিচিত। মানে ওরা শুধুমাত্র কার্বোহাইড্রেটকে ভাঙতে পারে। ওটা শর্করা পরিপাককারী এনজাইম শুধু, নট লিপিড পরিপাককারী এনজাইম, নট প্রোটিন পরিপাককারী এনজাইম। দ্যাট মিনস এটা আনসারটা কি? সেটা হচ্ছে মুখ গহ্বরের লালা গ্রন্থিতে, মুখ গহ্বরের লালা গ্রন্থি নিঃসৃত লালাতে শুধু শর্করা পরিপাককারী এনজাইম থাকে, শুধু শর্করা পরিপাককারী এনজাইম থাকে। লিপিড ও প্রোটিন পরিপাককারী এনজাইম নাই। দ্যাটস ওয়াই আমার মুখে কখনো লিপিডের পরিপাক হবে না, আমার মুখে কখনো প্রোটিনের পরিপাক হবে না। আমার মুখে লালাতে যেহেতু শর্করা পরিপাককারী এনজাইম আছে, তাই আমার মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক হবে। তোমরা ইতিমধ্যে যদি প্রিভিয়াস লেকচারটা করো তাহলে কিন্তু দেখবা যে আমি যখন পড়াইছিলাম লালাতে দুই ধরনের এনজাইমের কথা বলছিলাম। তোমরা ইতিমধ্যে হয়তো মুখস্থ হয়ে গেছে। দোনোটাই কিন্তু শর্করাকে ভাঙতে পারে, নট লিপিড, নট এনজাইম। একটা ছিল কি বলতো? একটা ছিল টায়ালিন, যেটাকে গ্রিক ভাষায় টায়ালিন বলে। গ্রিক ভাষায় টায়ালিন মানে হচ্ছে সেলিভা, যেহেতু সেলিভা মানে লালা থেকে আসে তাই টায়ালিন। আর গ্রিক ভাষায় না বলে যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে সেলিভারি অ্যামাইলেস। সেলিভারি মানে সেলিভা, অ্যামাইলেস যারা যারা স্টার্চকে ভাঙে বা অ্যামাইলোসকে ভাঙে, অ্যামাইলেস তাদেরকে বলা হয় যারা অ্যামাইলোস মানে স্টার্চকে ভাঙে। দ্যাট মিনস সেলিভারি অ্যামাইলেস, অথবা এটা আরেকটা নাম আছে আলফা অ্যামাইলেস। মোট কথা অ্যামাইলেস কিন্তু তিন ধরনের, আলফা, বিটা, গামা। তো মানুষের মধ্যে শুধুমাত্র আলফাটা পাওয়া যায়, মানুষের শরীরে শুধু আলফা অ্যামাইলেস পাওয়া যায়। সেটা তিনটা নাম, টায়ালিন, সেলিভারি অ্যামাইলেস অথবা আলফা অ্যামাইলেস। আরেকটা থাকে সেটা হচ্ছে মল্টেস, যেটা মল্টোসকে ভাঙে, হুইচ ইজ এ ডাইস্যাকারাইড, যেটা মল্টোসকে ভাঙে। তাহলে এখানে যে দুইটা এনজাইম আছে ওই এনজাইমগুলোর নাম আমি গত ক্লাসে মানে প্রিভিয়াস লেকচারগুলোতেই পড়াইছি আশা করি। একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেস। এই দুইটা এনজাইম শুধুমাত্র শর্করাকেই পরিপাক করতে পারে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় শর্করা পরিপাককারী এনজাইম। কোনো লিপিড পরিপাককারী এনজাইম নাই, কোনো প্রোটিন পরিপাককারী এনজাইম নাই। তাই সিম্পল, আমাদের মুখে কখনো প্রোটিনেরও পরিপাক হবে না, লিপিডেরও পরিপাক হবে না। চলো আমরা এই পরিপাকটা একটু দেখে ফেলি। চলো, আশা করি এই প্রশ্নটার উত্তর পাইছো, এটা ইম্পর্টেন্ট। চলো আমরা এবার মুখের ভিতরে যে পরিপাকটা সেটা দেখে ফেলি। সেটা দেখার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, তুমি ধরো ভাত খাইছো, তুমি খাইছো ভাত বা তুমি খাইছো রুটি। আমরা তো ভাত দুই বেলা খাই না, অনেকে 3 বেলা খাই। সো যাই হোক, আমরা ভাত খাই, তো ভাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, মানে ওটার নাম হচ্ছে স্টার্চ। ভাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ওইটার নাম হচ্ছে স্টার্চ, হুইচ ইজ এ পলিস্যাকারাইড। এটা উদ্ভিদ থেকে পাওয়া যায়, কারণ ভাত তো উদ্ভিদ থেকেই পাওয়া যায়, ধান থেকে পাওয়া যায়। আবার কিছু প্রাণী থেকে যেটা পাওয়া যায় সেটার নাম কিন্তু স্টার্চ না, সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনটা অ্যাকচুয়ালি থাকে লিভারে। আমাদের প্রাণীর যে লিভার আছে না, লিভার, তো ওই লিভারেই কিন্তু গ্লাইকোজেন থাকে, হুইচ ইজ অলসো এ কার্বোহাইড্রেট, মানে পলিস্যাকারাইড মানে এগুলো জটিল খাবার। পলি মানে কি অনেক, অনেক মানে কি বহু, বহু মানে কি জটিল। পলি মানে কি অনেক, অনেক মানে কি বহু, বহু মানে কি জটিল। এগুলো জটিল খাবার। তাহলে ভাতে আছে স্টার্চ, যেটাকে বাংলায় বলে শ্বেতসার। আর এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে, প্রাণী দেহে পাওয়া যায় সেটা স্টার্চ হবে না, সেটা হবে গ্লাইকোজেন। প্রাণীর ক্ষেত্রে হবে গ্লাইকোজেন, উদ্ভিদের ক্ষেত্রে হবে স্টার্চ। তো আমরা যারা ভাত খাই তারা স্টার্চ খাই, আর যারা প্রাণী থেকে খায়, ধরো লিভার খাই, তারা কিন্তু গ্লাইকোজেন খায়। বুঝা গেছে? যারা ভাত খায় তারা স্টার্চ খায়, শ্বেতসার। আর যারা লিভার খায়, কলিজা খায়,
লিভার মানে কলিজা, কলিজা খাই বা যকৃৎ, যকৃৎ খাই, ওখানে থাকে গ্লাইকোজেন। সো দুইটা উৎস কার্বোহাইড্রেটের দুইটা উৎস মোটামুটি আমরা বলতে পারি। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস উদ্ভিদ থেকে, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। সো আমি এখানে একটু বলতেছি, দেখো কী কী উৎস বলতেছি, এই যে কার্বোহাইড্রেটের কথাই তো বলতেছি, তাই না? একটা হচ্ছে স্টার্চ, স্টার্চকে বলা হয় শ্বেতসার। এটা কি ভাইয়া? এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে এটা কি ভাইয়া? এটা হচ্ছে পলি মানে অনেক, মানে এটা একটা জটিল একটা খাবার। এটা আমার সেল নিতে পারবে না, এটা ভাঙতে হবে, ভেঙে সরল কেমিক্যালে কনভার্ট করতে হবে। এটা আমরা কোত্থেকে পাই? এটা আমরা পাই উদ্ভিদ থেকে। কারণ অ্যাকচুয়ালি আমাদের উদ্ভিদ কিন্তু খাবার জমা রাখে স্টার্চ বা শ্বেতসার হিসেবে, হুইচ ইজ এ পলিস্যাকারাইড, একটা কমপ্লেক্স একটা খাবার। এখন উদ্ভিদ থেকে না হয়ে কিন্তু আমরা অনেক সময় প্রাণী খাই বলতে আমরা মাংস খাই তো, বা মাছ মাংস খাই। তো প্রাণীতে আছে ধরো লিভার। তো প্রাণীজ উৎস যদি আমি বলি, প্রাণীজ উৎস যদি প্রাণী থেকে বলি, তখন প্রাণী থেকে স্টার্চ বলবো না, ওই প্রাণী থেকে যেটা হবে সেটাকে আমরা বলবো গ্লাইকোজেন। তার মানে গ্লাইকোজেনটাও অলসো পলিস্যাকারাইড, মানে কমপ্লেক্স একটা খাবার। পলিস্যাকারাইড মানে কি? কমপ্লেক্স একটা খাবার। কমপ্লেক্স মানে তো বুঝো, জটিল একটা খাবার। পলিস্যাকারাইড, এটাও পলিস্যাকারাইড। প্রাণীজ যেমন লিভারে থাকে গ্লাইকোজেন, আর উদ্ভিদও মানে ভাতে থাকে স্টার্চ। ঠিক আছে, এতটুকু বলছে। এগুলো হচ্ছে জটিল খাবার, এগুলোকে ভেঙে সরল খাবারে কনভার্ট করতে হবে, এটাকে ভেঙে সরল খাবারে পরিণত করতে হবে। আচ্ছা, একটা কথা বলি, স্টার্চ যেটা, স্টার্চের আরও কিছু নাম আছে, বা স্টার্চ দুই ধরনের কেমিক্যাল এখানে থাকতে পারে। একটা কেমিক্যালের নাম হচ্ছে অ্যামাইলোস, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তোমরা যদি সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়ো, আমি অবশ্য অনেক আগে পড়াইছিলাম গ্রুপে, মানে আমার পাবলিক গ্রুপে, অ্যামাইলোপেকটিন এবং অ্যামাইলোস, এগুলো হচ্ছে তোমার স্টার্চ, এগুলো হচ্ছে তোমার কি স্টার্চ। তাহলে স্টার্চকে আমরা আরেক নামে রাখতে পারি, এই লাইনটা তুমি পাবা অ্যামাইলোস। স্টার্চকে আমরা অ্যামাইলোস হিসেবেও ডাকতে পারি। অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন প্রায় সেম, বাট একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যামাইলোসে কোনো ব্রাঞ্চ নাই, অ্যামাইলোপেকটিনে অনেক ব্রাঞ্চ থাকে। ঠিক আছে, যাই হোক, আমরা শুধুমাত্র এই তিনটা জিনিস ফোকাস করব, স্টার্চ, গ্লাইকোজেন, আর হচ্ছে অ্যামাইলোস। সবগুলোই হচ্ছে জটিল খাবার, এগুলো সবগুলোই হচ্ছে জটিল খাবার। এটা জটিল খাবার মানে পলিস্যাকারাইড, এটা জটিল খাবার পলিস্যাকারাইড, সেম এটা তো সেম। সো এটাও পলিস্যাকারাইড মানে জটিল খাবার। তাহলে স্টার্চকে আরেক নামে জানবো কি? অ্যামাইলোস। স্টার্চকে আরেক নামে জানবো কি? অ্যামাইলোস। স্টার্চকে আরেক নামে জানবো কি? অ্যামাইলোস হিসেবে। সো এই কথাটা বইয়ে পাইতে পারো, সো অনেক সময় কনফিউজ হইতে পারো অ্যামাইলোস কি ভাইয়া। সো ভাইয়া আগে থেকে বলে দিচ্ছি, স্টার্চ মানে হচ্ছে অ্যামাইলোস। সো আশা করি এখন কনফিউজ থাকবে না। এগুলো সব পলিস্যাকারাইড। তো ভাইয়া পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড তাদেরকেই বলে যেখানে অনেকগুলো অণু থাকে। কীরকম? ধরে নাও, এটাকে যদি আমি একটু দেখাইতে চাই, এরকম অনেকগুলো অণু থাকবে, 4টা 5টা 6টা 7টা 8টা দিলাম আর কি। এরকম অনেকগুলো অণু থাকবে, খাবারের অণু, এবং এরা পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। এরা পরস্পরের বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে অনেকগুলো না, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো না, অনেক বিদায় পলি মানে অনেক। তাই এটাই হচ্ছে একটা জটিল খাবার, যেখানে অনেকগুলো অণু থাকে পরস্পরের মাধ্যমে বন্ধনের সাথে যুক্ত হয়ে। কিন্তু আমার খাবার এটা নিতে পারবে না এভাবে। তো আমার খাবার কি করে? এটারে ভেঙে ফেলে। আমার খাবার কি করে? এটাকে এভাবে ভেঙে ধরো এই জায়গায় ভাঙছে, এই বন্ধনটা ভেঙে ফেলছে, তাহলে এটা আলাদা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দেখো, এই বন্ধনটা ভাঙছে, তাহলে এটা আলাদা হয়ে গেছে, দেখো ছোট হয়ে গেছে। ঠিক সেমভাবে এই বন্ধনটা ভাঙছে, হ্যাঁ, এখানে আমরা আরেকটা দিই, তাহলে এটা আলাদা। দেখো তো ছোট ছোট করে ফেলছে না? ছোট করে ফেলছে না? এদিক দিয়ে ভাঙলে আরও ছোট করা যায় না? যেমন এটাকে ভাঙলে, এটাকে বন্ধনটা ভাঙলে এ দেখো আরও ছোট হয়ে গেছে, এটাকে ভাঙলে আরও ছোট হয়ে গেছে, এটাকে ভাঙলে আরও ছোট হয়ে গেছে, এটাকে ভাঙলে আরও ছোট হয়ে গেছে। দেখো একটা হয়ে গেছে। আগে সবগুলো একসাথে যুক্ত ছিল, এখন সবগুলো একটা করে আলাদা করে গেছি। এটাই তো ছোট হওয়া, এটাই তো খাবার, জটিল একটা খাবার, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ছোট হওয়া।
এই প্রসেসটাই আমরা দেখব। আশা করি বুঝতে পারতেছো। চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাই মুখ গহ্বরে কি হয়, কার্বোহাইড্রেটের কীভাবে মুখ গহ্বরে কার্বোহাইড্রেটে কীভাবে পরিপাক হয় সেটা আমরা দেখাই ফেলি। মুখ গহ্বরে খাবারে কীভাবে পরিপাক হয় সেটা আমরা কী করি দেখাই ফেলি। মাথায় রাখবা, এই যে এতক্ষণ ধরে তোমাকে গ্লাইকোজেন দেখাইলাম, এতক্ষণ ধরে তোমাকে স্টার্চ দেখাইলাম, অ্যামাইলোজ দেখাইলাম, মনে রাখবা এগুলো তো জটিল একটা খাবার, মানে পলিস্যাকারাইড। তো এগুলোকে ভাঙলে আমরা অ্যাকচুয়ালি কী পাই? যেমন আমরা যদি বলি স্টার্চ, এটা হচ্ছে পলিস্যাকারাইড, তাই না? তো এটাকে যদি তুমি ভাঙো, ভাঙো মানে একদম সরল একটা খাবার নিয়ে যেতে হবে, তাহলে তুমি পাবা গ্লুকোজ। তাহলে স্টার্চকে তুমি বলছো পলি, তাহলে গ্লুকোজকে পলি বলতে পারবো না, গ্লুকোজকে বলবো মনো। এটাই হচ্ছে খাবারের পরিপাক, কার্বোহাইড্রেটের পরিপাক। স্টার্চ যেটা একটা কমপ্লেক্স একটা খাবার, পলি, সেটা ভেঙে সরল একটা খাবার গ্লুকোজ হয়ে যাচ্ছে। সো গ্লুকোজ পাওয়া মানে তুমি কার্বোহাইড্রেটটা পরিপাক করে ফেলছো। গ্লুকোজ পাওয়া, কারণ গ্লুকোজ হচ্ছে সরল অণু, যেটা আমার সেল নিতে পারবে। এই গ্লুকোজটাই কিন্তু আমার সেল নিতে পারবে, এটাই তো আমার সেল কি নিতে পারবে, এটা পারবে না। তো স্টার্চ ভেঙে গ্লুকোজ হওয়াই হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের টোটাল পরিপাক। যেরকম আমি বললাম না, এভাবে অনেকগুলো গ্লুকোজ অণু, এই যে দেখো অনেকগুলো গ্লুকোজ অণু পরস্পরের মাধ্যমে এভাবে বন্ধনে যুক্ত হয়ে এই স্টার্চটা তৈরি করছে। তো স্টার্চে দেখো অনেকগুলো গ্লুকোজ অণু আছে, এটা একটা কমপ্লেক্স খাবার। তো আমি কি করলাম, এখান থেকে সবগুলো গ্লুকোজ অণুকে আলাদা করতে চাইতেছি। তো আমি কি করলাম, এই বন্ধনগুলো করে দিলাম, আলাদা করে দিলাম। তাহলে দেখো তো এই বন্ধনগুলো আলাদা করে দেওয়ার কারণে আমি এখানে অনেকগুলো গ্লুকোজ পাচ্ছি না, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। তো আমার সেল এই গ্লুকোজগুলো নিতে পারবে, ইন্ডিভিজুয়াল গ্লুকোজগুলো নিতে পারবে, কিন্তু এই পুরাটা একসাথে নিতে পারতো না। এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাক। সো আশা করি বুঝতে পারতেছ। এবার আসো আমি মেইন পড়াতে জায়গা, ঠিক আছে? তাহলে ভাইয়া কি বলছি, তুমি যখন ভাত রুটি খাবা তখন তুমি কি খাচ্ছ? তুমি অ্যাকচুয়ালি অ্যামাইলোজ খাচ্ছ। কি খাচ্ছ? তুমি অ্যাকচুয়ালি অ্যামাইলোজ খাচ্ছ বা স্টার্চ খাচ্ছ। এটাকে আমি এভাবে বলি, স্টার্চ বলতে পারি, স্টার্চ খাচ্ছ, হুইচ ইজ এ পলিস্যাকারাইড, জটিল একটা খাবার। এটাকে আমরা বলতে পারি পলিস্যাকারাইড, এটাকে আমরা বলতে পারি পলিস্যাকারাইড বা বলতে পারি শর্করা, ঠিক আছে? এখন এটাকে আমাকে ভাঙতে হবে, এবং মনে রাখবা এটাকে আমরা কিন্তু ভাঙবো একটা এনজাইম দিয়ে, এবং এনজাইমটার নাম কি হবে সেটা আমি তোমাদেরকে বলছি আগে। দেখো এখানে নামে আছে অ্যামাইলোজ, দেখো নামের শেষে ওজ আছে। মনে রাখবা কোনো কিছুর নামের শেষে যদি ওজ থাকে, এটা একটা শর্করা জাতীয় খাবারকে বোঝায়। ওজ থাকলে এটা শর্করা জাতীয় খাবার বোঝায়। এখন এটাকে ভাঙতে হলে যে এনজাইমটা কাজ করবে তার নামের শেষে এস থাকবে, এস। মনে রাখবা কোনো কিছু নামের শেষে যদি এস থাকে ওইটা একটা এনজাইমকে বোঝায়। ওস থাকলে শর্করাকে বোঝায়, আর এস থাকলে এনজাইমকে বোঝায়। এবং ওই এনজাইমটার নাম এটার অনুযায়ী দেওয়া হবে। দেখো অ্যামাইলোজকে যে ভাঙবে তার নাম হবে অ্যামাইলেস, তার নাম হবে অ্যামাইলেস। দেখো ওহো অ্যামাইলেস বানানটা ওকে, তার নাম হবে কি অ্যামাইলেস। দেখছো অ্যামাইলোজকে যে ভাঙবে সে এনজাইমটার নাম কি হবে? অ্যামাইলেস, একদম সোজা। তবে এটাকে শুধু অ্যামাইলেস বললে হবে না, কারণ এটা তো স্যালিভারি থেকে আসে, মানে স্যালিভা থেকে আসে। কোথেকে আসে? স্যালিভা মানে কি? লালা, একটু আগেই বলছি। তাই এটার নাম হবে স্যালিভারি অ্যামাইলেস, এটার নাম হবে স্যালিভারি অ্যামাইলেস। দ্যাট মিনস স্যালিভারি অ্যামাইলেস কাকে ভাঙে? অ্যামাইলোজকে ভাঙে, হুইচ ইজ এ পলিস্যাকারাইড, মানে জটিল খাবার, মানে শর্করা। এই স্যালিভারি অ্যামাইলেজের আরেকটা নাম আছে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, নামটা কি বলো তো? টায়ালিন। এই এনজাইমটার আরেকটা নাম কি? টায়ালিন। এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ভাষা। টায়ালিন মানেই হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, ঠিক আছে? তোমরা টায়ালিন নামটা শুনবা। অথবা এটাকে আমরা আরেক নামে বলতে পারি আলফা অ্যামাইলেস, এটাকে আমরা বলতে পারি আলফা
অ্যামাইলেস। তিনটা নাম, তিনটা ডিফারেন্ট নাম, বাট এনজাইমটা একটাই বোঝাচ্ছে। তার মানে এই সেলিভারি অ্যামাইলেস বা টায়ালিন কাকে ভাঙবে? অ্যামাইলোস পলিস্যাকারাইডকে ভাঙবে। ভেঙে কি তৈরি করবে? এটাই হচ্ছে প্রশ্ন। ভেঙে কি তৈরি করবে এটাই তো প্রশ্ন। দেখো আমি এখানে দেখাচ্ছি কি তৈরি করবে, সেটা বোঝানোর আগে এটাকে আমি এই অ্যামাইলোসকে দেখাচ্ছি আবার আগের মতো। অনেকগুলা গ্লুকোজের অণু, এটাকে আমি কয়টা দিচ্ছি? 1 2 3 4 অ্যাটলিস্ট 6টা দিই। হ্যাঁ, অনেকগুলো গ্লুকোজের অণু এরকম পাশাপাশি যুক্ত হয়েই তো তোমার এই জটিল অ্যামাইলোসটা তৈরি করছে। মানে এটা হচ্ছে জটিল অ্যামাইলোস, সে এটাকে ভাঙতে হবে। তো এটাকে ভেঙে আমরা কি তৈরি করব সেটাই হচ্ছে প্রশ্ন। এটাকে ভেঙে আমরা কি তৈরি করব সেটা পরে দেখছি, আগে এই ফিগারটা দিকে তাকাও। আমি কি করলাম, এটা তো আরও অনেক লম্বা থাকে, আমি তো মাত্র 6টা দিছি, এখানে তো প্রায় 1000 2000টা থাকে। মানে তুমি বুঝতে পারছো এখানে গ্লুকোজ আমি কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিছি গ্লুকোজ, কিন্তু এখানে তো 6টা থাকে না, এখানে থাকে 1000 2000 20000 এরকম গ্লুকোজ অণু থাকে। তো এই জন্য এত বড় একটা চেইনকে প্রথমে আমাকে শর্ট চেইনে কনভার্ট করতে হবে। মানে এত বড় একটা লম্বা চেইনকে তো আমি আলাদা আলাদা করে একটা একটা করে ভাগ করতে পারবো না। পারবো? যে দুইটা দুইটা করে 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 ভাগ করতে পারবো না। আমি কি করব? লম্বা চেইনকে আগে কিছু শর্ট চেইনে ভাগ করব। এমনি এত বড় একটা লম্বা চেইনকে আমি কি করলাম এখানে আরও দিই। হ্যাঁ, এখানে আমি আরও দিই 7টা, 1 2 3 4 5 6 7 8 10টা দিয়ে দিই। এই লম্বা চেইনকে আমি কি করলাম? 1 2 3 4 এদিক দিয়ে একটা ভাগ করলাম, ক্লিভেজ। এদিক দিয়ে আমি ক্লিভেজ করলাম। দেখো তাহলে এটা আলাদা, এই 4টা আলাদা হয়ে গেছে। ঠিক সেমভাবে 1 2 3 4 এদিক দিয়ে একটা ক্লিভেজ করলাম। তাহলে এটা একটা শর্ট চেইন হয়ে গেছে, এটা একটা শর্ট চেইন হয়ে গেছে। এদিক দিয়ে বাকি আছে এই দুইটা। তার মানে এখানে 2টা গ্লুকোজ অণু আছে আর কি, আর এখানে 4টা। স্টিল এটাকে তুমি পলিস্যাকারাইড বলতে পারবা, কারণ 4টা মানে অনেক। এখানে তো আমার ক্ষেত্রে 4টা হয়েছে, ওখানে তো দেখা যাচ্ছে 100 200টা হইতে পারে। মানে 1000 2000টা চেইন একটা লম্বা চেইনকে তুমি 100 200 করে 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 শর্ট করতেছো। 1000 2000 ওয়ালা একটা লম্বা চেইনকে তুমি 100 200 করে শর্ট করতেছো। তো স্টিল এটা একটা পলিস্যাকারাইড, এটা একটা পলিস্যাকারাইড। যখন এরকম শর্ট পলিস্যাকারাইড, এটাকে কি বলবো? শর্ট পলিস্যাকারাইড চেইন। এই শর্ট পলিস্যাকারাইড চেইনগুলোকে বলা হয় ডেক্সট্রিন। মানে এত বড় একটা অ্যামাইলোসকে তুমি প্রথমে শর্ট করে ফেলতেছ, এবং শর্ট করার পরও কিন্তু স্টিল ইটস এ পলিস্যাকারাইড, মানে বড় আছে। তবে এটাকে বলা হচ্ছে শর্ট, যেহেতু আমি শর্ট করে ফেলছি। আর তখন এটার নাম হয়ে যায় ডেক্সট্রিন। তোমরা ডেক্সট্রিন কথাটা তোমরা যে কোনো জায়গায় পাবা, এই চ্যাপ্টারেই পাবা। সো ডেক্সট্রিন বুঝবা না, তাই বুঝে দিচ্ছি ডেক্সট্রিনটা, কিন্তু ডেক্সট্রিন কথাটা বুঝবা না, তাই বুঝেছি ডেক্সট্রিন। তাহলে এটাও কিন্তু আমি বলতে পারি এটাও কি একটা ডেক্সট্রিন। আর এখানে আমি 2টা ওয়ালা পাইছি, 2টা মনে রাখবা। সিলো পলি পাইছি কয়টা? 2টা না? তো 2টা হলে বলে ডাই, ল্যাটিন নাকি গ্রিক ভাষায় বলে 2টা হলে বলে ডাই। আর এখানে আসবে স্যাকারাইড, এখানে আসবে স্যাকারাইড। 2টা হলে বলে ডাই। 2টা কেমনে? 1 2 2 2টা, তাই ডাই। এখানে তো অনেকগুলো ছিল, তাই ডাইটাই বলি নেই, ডাইরেক্ট পলি বলছি। তো এই ডাইস্যাকারাইডটার নাম কি জানো? এই ডাইস্যাকারাইডটার নাম হচ্ছে মল্টোজ। এই ডাইস্যাকারাইডটার নাম হচ্ছে মল্টোজ। দ্যাট মিনস মল্টোজ এটা একটা কার্বোহাইড্রেট, ওস আছে দেখো, ওস, বাট ইটস এ ডাইস্যাকারাইড, মানে 2টা গ্লুকোজ অণু আছে এখানে। মল্টোজে মানে 2টা আছে, সো দ্যাটস ওয়াই ডাই। ঠিক আছে? দ্যাট মিনস তুমি অ্যামাইলোসকে যখন সেলিভারি অ্যামাইলোস দিয়ে ভাঙো, তখন তুমি প্রথমে কি করো? শর্ট চেইনে ভাগ করো। তাহলে শর্ট চেইনে ভাগ করলে এটাকে বলা শর্ট পলিস্যাকারাইড চেইন, দ্যাটস মিন ডেক্সট্রিন। অনেকগুলো তুমি ডেক্সট্রিন পাবা। ঠিক আছে? তারপর তুমি ডেক্সট্রিনকে ভাঙলে এরকম 2টা 2টা করে ভাঙতে পারো। 2টা 2টা করে ভাঙলে তুমি মল্টোজ পাবা। তোমাদের বইয়ে শুধুমাত্র এখানে কি লিখছে? তোমার বইয়ে লিখছে তোমরা এটাকে ভাঙলে শুধু মল্টোজ পাবা। তোমাদের বইয়ে বলছে যে তোমরা এটাকে ভাঙলে শুধু মল্টোজ পাবা। আসলে ঘটনাটা এরকম না, ঘটনাটা হচ্ছে এরকম,
স্টার্চকে আসলে তুমি ভেঙে ভেঙে কিছু শর্ট পলিস্যাকারাইড চেনে কনভার্ট করছো, যেগুলোকে বলে ডেক্সট্রিন। এটাকে কি বলা হয়? ডেক্সট্রিন। তুমি কি করছো? স্টার্চকে ভেঙে একটা লম্বা বড় একটা চেন, এটাকে তুমি প্রথমে কিছু শর্ট চেনে ভাগ করছো, শর্ট পলিস্যাকারাইড চেন, এগুলোকে বলে ডেক্সট্রিন। তারপর তুমি ডেক্সট্রিনকে যদি ভাঙো তখন তুমি এরকম দুইটা পাবা, দুইটা করে পাবা, ওইটাকে বলে ডাইস্যাকারাইড। মানে তুমি ডেক্সট্রিনকে ভাঙলে তখন তুমি পাবা মল্টোজ। তো ব্যাপারটা এরকম, তোমাদের বই হয়তো মল্টোজ নিয়ে বলছে, কিন্তু পরবর্তীতে তুমি ক্ষুদ্রান্ত যখন পড়বা, ক্ষুদ্রান্তে কিন্তু এই ডেক্সট্রিন শব্দটা পড়বা, তাই আমি এখানেই বুঝাই দিচ্ছি। দ্যাট মিনস তুমি স্টার্চকে কিছু শর্ট পলিস্যাকারাইড চেনে ভাগ করছো, ভাগ করার কারণে তুমি এগুলোকে আমরা বলবো ডেক্সট্রিন। ডেক্সট্রিনকে ভাগ করলে তুমি দুইটা করে পাবা, দুইটা হলো মানে ডাইস্যাকারাইড, এটাকে বলা হয় মল্টোজ। দ্যাট মিনস তোমাদের বই শুধু এটাই বলছে তুমি যদি অ্যামাইলোজকে ভাঙো আলফা স্যালিভারি অ্যামাইলেজ দিয়ে, তাহলে তুমি মল্টোজ পাবা। মল্টোজ মানে হচ্ছে ডাইস্যাকারাইড, মানে দুইটা আছে। স্টিল কি আমার সেল মল্টোজটা নিতে পারবে? মানে দুইটাওয়ালা নিতে পারবে? আমি বলছি আমার সেল সবচেয়ে সিম্পল কেমিক্যাল নিতে পারবে। এটা এখনও সিম্পল হয় নাই, কারণ এখানে ডাই মানে দুইটা আছে। সিম্পল ওইটাকে বলি যেটা হচ্ছে এক। তার মানে আমরা পরের ধাপে কি করব? এই মল্টোজটা নিব, এটা 1 নম্বর দাও। 2 নম্বরে কি করব? আমরা এই মল্টোজ ডাইস্যাকারাইডটাকে নিব, এবার এটাকে ভাঙবো। হ্যাঁ, এটাকে ভাঙার জন্য লালাতে আরেকটা এনজাইম আছে, আমি বলছি মনে রাখে একদম সোজা। এনজাইমের নামের শেষে এস দিবা। দেখো এস দিছি, তারপর এখানে মল্টোজ না, তাহলে এটা হয়ে যাবে মল্টেস। দেখছো? মনে রাখে একদম সোজা। তো মল্টোজ মানে এটা মল্টোজ। দেখো এই যে এটা হচ্ছে মল্টোজ, দুইটা ডাইস্যাকারাইড না, এই যে দুইটা। এখন আমি কি করবো? এই মাঝখানের যে বন্ধনটা, এটা ভেঙে ফেলবো। তো ভেঙে ফেলে দেখো সিঙ্গেল একটা, এদিকে একটা এদিকে একটা, এই সিঙ্গেলটাকে বলা হয় গ্লুকোজ, এই সিঙ্গেলটাকে বলা হয় গ্লুকোজ। তার মানে মল্টোজকে ভাঙলে আমরা কী পাবো? গ্লুকোজ। কয়টা খেয়াল করো? একটা, দুইটা, তাই এখানে আমি মোটামুটি 2 দিতে পারি। মল্টোজ ডাইস্যাকারাইড, এটাকে ভাঙলে তুমি গ্লুকোজ পাবা। 2 কেন দিছি? কারণ দেখো এখানে কয়টা? একটা, দুইটা, বুঝে গেছে? তাই এরকম গ্লুকোজ তুমি পাবা। এই গ্লুকোজ যখন হয়ে যাবে তখনই এটা শোষণযোগ্য, তখনই এটা কি শোষণযোগ্য। আমার সেল এই গ্লুকোজটাই নিতে পারবে। তাহলে আমার মুখে কার্বোহাইড্রেটের পরিপাক হয়ে গেছে। আমার মুখে কি হয়ে গেছে? কার্বোহাইড্রেটের পরিপাক হয়ে গেছে। আমার মুখে কি হয়েছে? কার্বোহাইড্রেট। আলফা কেন বলবো? কারণ আলফা অ্যামাইলেজ এই জন্যই বলবো বিকজ এটাই অ্যামাইলেজ 3 ধরনের আছে, আলফা বিটা গামা। শুধুমাত্র আলফাটা পাওয়া যায়। আলফা বিটা গামা তখনই বলা হয় যখন কেমিক্যাল স্ট্রাকচারে একটু ডিফারেন্সটা ঘটে। আলফা বিটা গামা অ্যাকচুয়ালি কেমিক্যাল স্ট্রাকচারের উপর বলা হয় আর কি। এনজাইমটার স্ট্রাকচার যদি তুমি দেখো, এখানে দেখানো তো পসিবল না। স্ট্রাকচারটা দেখলে আলফার স্ট্রাকচারটা একরকম, বিটারটা একরকম, গামারটা একরকম। তো আলফা এটাই পাওয়া যায়, দ্যাটস ওয়াই স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, তাহলে মানে আমার মুখে আমি কার্বোহাইড্রেটের পরিপাক কী করে বলছি? শেষ করে বলছি। তাহলে মানে গ্লুকোজ পাওয়া যাবে মানে কি? আমার মুখে কার্বোহাইড্রেটের পরিপাক হয়েছে। এখন আমার মুখে কেন লিপিড হচ্ছে না, কেন প্রোটিন হচ্ছে না? বিকজ ওই ধরনের এনজাইম আমার মুখে লালাতে নাই। আমার লালাতে শুধু এই 2টা এনজাইম আছে। এটাই হচ্ছে কথা। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। শুধু বইয়ের লাইনগুলো পড়লে হবে না, বুঝতে হবে। আশা করি আমি একটু ডিপে ঢুকে বুঝাইতে সক্ষম হয়েছি। ওকে, দেখো এখন এখানে কিছু মজার জিনিস আছে। মজার জিনিসটা কী ভাইয়া? মজার জিনিসটা হচ্ছে যে আমাদের মুখে আসলে কার্বোহাইড্রেট পুরোপুরি পরিপাক হয় না। মানে আমি তো বলতেছি যে কার্বোহাইড্রেটের পরিপাক হবে আমার মুখে, কিন্তু ব্যাপারটা এমন না যে তুমি যা খাচ্ছ তোমার মুখে সব কার্বোহাইড্রেটই পরিপাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। কারণ আমি খেয়াল করবো আমাদের মুখে অল্প সময় ধরে খাবার থাকে, এটা তো খেয়াল করছো। আমাদের মুখে কিন্তু যখন খাবার খাও তখন আমাদের মুখে কিন্তু খুব অল্প সময় ধরে কি থাকে? খাবার থাকে। এটা তো তোমরা জানো। আমাদের মুখে খুব অল্প সময় ধরে কি থাকে? খাবার থাকে। এটা তো তোমরা জানো। এই জন্য আমরা যা খাবার খাই বা যতগুলো কার্বোহাইড্রেট আমার মুখে থাকবে, সব কার্বোহাইড্রেট কিন্তু আমার মুখে পরিপাক হবে না। কিছু অন্য জায়গায় হবে। অন্য জায়গায় বলতে এরপর আছে পাকস্থলী। পাকস্থলীতে হয় কিছু হয় পাকস্থলীতে কিছু কার্বোহাইড্রেটের পরিপাক হয়, কিন্তু তবুও আমরা
বলি না যে আসলে পাকস্থলী কার্বোহাইড্রেট পরিপাকে ভূমিকা রাখে। অ্যাকচুয়ালি পাকস্থলী কার্বোহাইড্রেট ভূমিকা তেমন নাই, কিন্তু এমন না যে আমি বলতে পারবো না পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না, হয়, কিন্তু ভূমিকাটা নেই। কেন নেই সেটা আমরা জানবো পরে, কেন নেই সেটা আমরা জানবো, কিন্তু হয়, এই পাকস্থলীয়তেও পরিপাকটা হয়। তারপর কার্বোহাইড্রেট পরিপাক ক্ষুদ্রান্ত দিয়ে গিয়ে তো মাস্ট হবেই, কারণ আমরা জানি ক্ষুদ্রান্ত যেটা সেটা একটা ফাইনাল পরিপাক করে। তোমরা কি জানো আমরা যখন খাবার খাই মুখে সামান্য কার্বোহাইড্রেটের পরিপাক হবে, সামান্য কিছু পাকস্থলীতেও হবে, বাট এটার ভূমিকা নাই, কেন নাই সেটা আমরা পরে দেখব। তারপর ক্ষুদ্রান্ততে গিয়ে বাকিগুলো হবে, তার মানে ক্ষুদ্রান্ত একটা ফাইনাল পরিপাক করে, কারণ ক্ষুদ্রান্তের পর আর কেউ কিন্তু পরিপাক করতে পারবে না, তাই ক্ষুদ্রান্তই একটা ফাইনাল পরিপাক হইতে হবে। এটা তো তোমরা মোটামুটি বুঝতে পারতেছো, বেসিক জিনিস। ক্ষুদ্রান্তই কিন্তু একটা ফাইনাল পরিপাক করবে, বিকজ ক্ষুদ্রান্তের পর তো আর কেউ নেই, বৃহদান্ত তো খাবার পরিপাক করে না, এটা তোমরা জানো। তো এই জন্য ক্ষুদ্রান্ত কী হয়, একটা চূড়ান্ত পরিপাক করতে হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্তের এটা সৃজনশীল অনেকবার আসছে, ক্ষুদ্রান্ত কী কী পরিপাক হয় এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসছে। সো এটাই হচ্ছে কথা। তো আমাদের মুখে কার্বোহাইড্রেটে কি হয়, মুখে কার্বোহাইড্রেটের আংশিক পরিপাক হয়, মুখে কার্বোহাইড্রেটের আংশিক পরিপাক হয়। কেন একটা আংশিক পরিপাক কী জন্য হয়, সেটা হচ্ছে এটা যে আমি যে বললাম আমাদের মুখে খুব অল্প সময় ধরে খাবার থাকে, আমাদের মুখে কি খুব অল্প সময় ধরে খাবার থাকে, এই জন্য আমাদের মুখে যে সকল এনজাইমগুলো আছে, যেমন একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেস, তো এই সকল এনজাইম যতক্ষণ আমার মুখে খাবার আছে ততক্ষণ পর্যন্ত এই খাবারগুলোকে ভাঙতে পারে, এই কার্বোহাইড্রেটের খাবারগুলোকে ভাঙতে পারে। তারপর তো মুখ থেকে চলে যাবে এখানে অন্ননালীতে, অন্ননালী থেকে পাকস্থলীতে যাবে। সো এই জন্য মুখে কার্বোহাইড্রেটে কী হয়, আংশিক পরিপাক হয়। আর একটা কারণ হচ্ছে এরকম যে মুখের যে মল্টেস এনজাইমটা আছে, মল্টেস এনজাইমটা আছে, এটা খুব অল্প পরিমাণে থাকে, এই মল্টেস এনজাইমটা খুব অল্প পরিমাণে থাকে, মল্টেস এনজাইমটা খুব অল্প পরিমাণে থাকে। তো অল্প পরিমাণে থাকাতে কি হইল, অল্প পরিমাণে থাকাতে কি হলো, সে কিছু মল্টোসকে ভাঙতে পারে, সবগুলোকে ভাঙতে পারে না, কিছু মল্টোসকে ভাঙবে, যেহেতু অল্প, কিছু মল্টোসকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করবে মুখে, বাকি যে মল্টোসগুলো আছে সেগুলা ক্ষুদ্রান্তে গিয়ে হবে, বাকিগুলো কোথায় গিয়ে হবে, ক্ষুদ্রান্তে গিয়ে হবে। তাহলে খেয়াল করো আমাদের মুখে কার্বোহাইড্রেটে কিন্তু আংশিক পরিপাক হচ্ছে, পুরোপুরি পরিপাক হচ্ছে না, কারণ পুরোপুরি যদি মুখে হয়ে যায় ক্ষুদ্রান্তে কী হবে তাইলে, কারণ তোমরা জানো ক্ষুদ্রান্তে একটা ফাইনাল পরিপাক হয় যেটা কার্বোহাইড্রেটের হয়। তো এই জন্য মুখে তো হইতে হবে কি, মুখে আংশিক হবে আর বাকি আংশিক ক্ষুদ্রান্তে গিয়ে হবে। এটা একটা কারণ হচ্ছে মুখে অল্প সময় ধরে খাবার থাকে, আর একটা কারণ হচ্ছে এই যে মল্টেজের পরিমাণ খুব অল্প, অল্প হওয়াতে সে অল্প মল্টেজকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করতে পারে, বাকিগুলা ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে। এগুলো পরীক্ষায় আসবে না, বাট জানার জন্য বলতেছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করছিলাম, তোমরা এই জিনিসটা ওখানেই লিখবা, মানে তোমরা অ্যামাইলেসের সাথেই লিখবা, এই জিনিসটা একটু মিস করছিলাম, এখানেই লিখবা। যেমন অ্যামাইলেসকে ভাঙে কে বলো তো, টায়ালিন, তাই না? এখানে পিটা উচ্চারণ হয় না, এখানে পিটা উচ্চারণ হয়, টায়ালিন এনজাইমটা ভাঙে না। এই যে টায়ালিন এনজাইমটা একটা জিনিস আমি বলি নাই, ভেঙে কী করে বলো তো, ভেঙে মল্টোস করে, তাই না? এখানে একটা জিনিস বলি নাই, এই যে টায়ালিন এনজাইম, এই টায়ালিন এনজাইমটা হচ্ছে পিএইচ সেন্সিটিভ, একটা জিনিস বলি ওখানেই লিখবা, তোমরা ওখানেই লিখবা পিএইচ সেন্সিটিভ মানে কি ভাইয়া, সেটা হচ্ছে পিএইচ যদি কমে যায়, মানে ওর একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জ আছে যে রেঞ্জে সে কাজ করতে পারে, প্রতিটা এনজাইমেরই কিন্তু একটা নির্দিষ্ট পিএইচে কাজ করতে পারে। তোমরা হয়তো সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়লে, কোষাসন চ্যাপ্টারটা পড়লে বুঝবা, প্রতিটা পিএইচের এনজাইমের কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জ আছে, ওই রেঞ্জে সে কাজ করতে পারবে, ওই রেঞ্জের নিচে বা উপরে হলে সে কাজ করতে পারবে না। ঠিক সেমভাবে আমাদের যে টায়ালিন এনজাইম, এটা পিএইচ সেন্সিটিভ, অর্থাৎ ওর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেটা হচ্ছে 6.2 থেকে 7.4, এই পিএইচে সে ভালো কাজ করতে পারে,
তো আমাদের মুখের পিএইচও কিন্তু 6.2 থেকে 7.4, এই জন্য আমাদের মুখে টায়ালিন ভালোভাবে কাজ করতে পারে। আমাদের মুখের পিএইচও কিন্তু এটা, তা আমাদের মুখের পিএইচ যেহেতু এটা, তা আমার মুখের জন্য টায়ালিন ঠিকমতো কাজ করতে পারে। আমার মুখে টায়ালিন ঠিকমতো কাজ করতে পারে কী জন্য? কারণ আমার মুখের পিএইচও কিন্তু এরকম, আর আমার মুখের পিএইচ যেহেতু এরকম, আর এটা তো টায়ালিনের জন্য ভালোই, কারণ টায়ালিন এই পিএইচেই কাজ করতে পারে। আমার মুখের পিএইচও এরকম, তো টায়ালিনও এই পিএইচে কাজ করতে পারে, তাই আমার মুখে টায়ালিনের ক্রিয়া ভালোভাবে হয়। কিন্তু এই পিএইচের মানটা যদি লেস দেন 4.5 হয়ে যায়, হয়ে যায়, তখন আমাদের যে টায়ালিন এনজাইমটা আছে না, এই টায়ালিন এনজাইমটা কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ভাইয়া ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে সে আর অ্যামাইলোজকে ভাঙতে পারবে না, সে অ্যামাইলোজকে ভেঙে মল্টোজে কনভার্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে আমি বলছি যে পিএইচ সেন্সিটিভ। দ্যাট মিনস প্রতিটা এনজাইম একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে, তার পিএইচটা যদি 6.2 থেকে 7.4 হয় তাহলে সে সবচেয়ে ভালো কাজ করতে পারে। এই জন্য আমাদের মুখের পিএইচও এরকম, আমাদের মুখের পিএইচও কিন্তু 6.2 থেকে 7.4। কিন্তু বাই চান্স তার পিএইচ টায়ালিনটা যখন কাজ করবে তখন পিএইচটা রেঞ্জ যদি 4.5-এর চেয়ে কমে যায়, তখন টায়ালিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন টায়ালিন আর কাজ করতে পারবে না। অ্যাকচুয়ালি পিএইচ 4.5 হয়ে যাওয়া মানে আমরা এটাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট বলতে চাচ্ছি। অ্যাসিডিক এনভায়রনমেন্ট, দ্যাট মিনস অ্যাসিডিক এনভায়রনমেন্টে কিন্তু আমার টায়ালিন কাজ করতে পারে না, এটাই হচ্ছে কথা। অ্যাসিডিক এনভায়রনমেন্টে মানে 4.5 মানে অবশ্যই পিএইচের মান যদি কম হয় এটা অ্যাসিডিক পরিবেশই বোঝায়, তো এটা অ্যাসিডিক এনভায়রনমেন্টকেই বোঝাচ্ছে। দ্যাট মিনস অ্যাসিডিক এনভায়রনমেন্টে টায়ালিন কাজ করতে পারবে না, এটাই হচ্ছে কথা। সো আশা করি এই পিএইচ সেন্সিটিভ জিনিসটা বুঝতে পারছো। এবং মনে রাখবা আমার টায়ালিন এনজাইমটা কখনোই অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না, কারণ টায়ালিন তখন ইনঅ্যাক্টিভ থাকে। এই কথাটা যদি বুঝো সামনে একটা জিনিস বুঝবা। সেটা হচ্ছে এরকম একটা বইয়ে লাইন দেখবা, বইয়ে এরকম একটা লাইন দেখবা, সেটা হচ্ছে দেখো আমি লিখতেছি, টায়ালিনের ক্রিয়া, এরকম একটা লাইন আছে বইয়ে, টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে, টায়ালিন মানে বুঝছো এনজাইমটার কথা, একটু আগে যে এনজাইমের কথা বলতেছি ওই এনজাইমটার কথাই বলতেছি না। মুখ গহ্বরে শুরু হলেও পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। এরকম একটা লাইন বইয়ে আছে, আই হোপ তোমরা পাবা। টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। এটা বলতে কী বোঝানো হয়েছে? যেমন এখানে একটা কোয়েশ্চেন মার্ক দাও যে এটা বলতে আসলে কী বোঝানো হয়েছে। আই হোপ তোমরা কেউই আসলে এই লাইনটার মানে বুঝতে পারো নাই যখন বই পড়ছো। আই হোপ তোমরা বুঝতে পারো নাই বা এখনও বুঝতেছো না যে ভাইয়া এই লাইনটার মানেটা কী। কারণ তোমরা জানো পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক হয় না, পাকস্থলীতে শুধু প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। কিন্তু ভাই এখানে একটা কনফিউশন সৃষ্টি হলো, যদি পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক না হয় তাহলে এখানে আবার বললো টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। যদি টায়ালিন পাকস্থলীতে কাজ করতে পারে তাহলে টায়ালিন তো মূলত কার্বোহাইড্রেটকেই ভাঙে। টায়ালিন মূলত কাকে ভাঙে? কার্বোহাইড্রেটকেই ভাঙে। তার মানে তো পাকস্থলী কার্বোহাইড্রেটকে ভাঙতে পারতেছে, বা পাকস্থলীতে তো কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়া হচ্ছে। এরকম একটা চলে আসতেছে না মাথায়। দেখো টায়ালিন মূলত কারে ভাঙে বলো তো? টায়ালিন মূলত কার্বোহাইড্রেটকে ভাঙে, তাই না? আবার এখানে একটা লাইন বললো টায়ালিন মুখ গহ্বরে তো হবে, এটা আমরা জানি। পরিপাক ক্রিয়া বলতেছে পাকস্থলীতে হচ্ছে, আবার পাকস্থলীতে যদি এটা পরিপাক ক্রিয়া হয় তার মানে পাকস্থলীতে তো কার্বোহাইড্রেটকে ভাঙা হচ্ছে। তাহলে কেন আমরা বলি
যে পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক প্রক্রিয়া বা পাকস্থলী আমাদের কার্বোহাইড্রেট পরিপাক করতে পারে না বা পরিপাকে কোনো এর ভূমিকা নাই। কেন আমরা বলি যে পাকস্থলী কার্বোহাইড্রেট পরিপাকে কোনো ভূমিকা নাই, কেন আমরা বলি সেটা আমরা জানবো। আসলেই পাকস্থলী কার্বোহাইড্রেট পরিপাকের কোনো ভূমিকা নেই, কিন্তু ঘটনাটা কিন্তু পাকস্থলীতেও ঘটে, মানে কার্বোহাইড্রেটের পরিপাক কিন্তু পাকস্থলীতেও ঘটে। অনেকে বলবে কার্বোহাইড্রেটের পরিপাক ভাইয়া শুধু মুখ গহ্বরে ঘটে, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তে ঘটে। কার্বোহাইড্রেটের পরিপাক একটা হচ্ছে ভাইয়া মুখে তো হয়, একটু আগেই দেখিয়েছেন, আবার বলছিলেন যেগুলো হবে না সেগুলো বলছেন আবার কোথায় হবে, ক্ষুদ্রান্তে হবে। কিন্তু আপনি এখন বললেন যে পাকস্থলীতে হবে না কার্বোহাইড্রেট, কিন্তু আসলে ঘটনাটা ভুল। পাকস্থলীতেও কিন্তু কার্বোহাইড্রেটের পরিপাক হয়, কিন্তু অ্যাকচুয়ালি পাকস্থলী কার্বোহাইড্রেট পরিপাকে কোনো ভূমিকা নাই, জাস্ট আসলে কোনো ভূমিকা নাই, কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক ওখানে হয় কিন্তু হওয়া আর ভূমিকার মধ্যে পার্থক্য আছে। যেমন ভূমিকা বলতে আমি বোঝাচ্ছি, যেমন এরকম হইতে পারে, যেমন আমি বলি যে কোনো একটা ঘটনা কোনো এক জায়গায় ঘটতেই পারে, কিন্তু ওই ঘটনাটা ওই জায়গায় অ্যাকচুয়ালি ঘটছে আরেক ঘটনার পরিপ্রেক্ষিতে, যে ঘটনাটা আসলে ওই জায়গায় ঘটে নেই। তো আসলে ভূমিকাটা হচ্ছে এনজাইমের উপর ডিপেন্ড করে। আমার পাকস্থলী কোনো এনজাইম নিঃসরণ করে না, কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য কোনো এনজাইম নিঃসরণ করে না। তুমি আমাকে বলো টায়ারিন এনজাইমটা কোত্থেকে আসছে? টায়ারিন এনজাইমটা আসছে মুখ গহ্বরের লালা থেকে, এই জন্য মুখ গহ্বর কার্বোহাইড্রেট পরিপাকে ভূমিকা রাখছে। কিন্তু আমার পাকস্থলীতে কিন্তু টায়ারিন এনজাইম নিঃসরণ করার ক্ষমতা নেই, বা আমার পাকস্থলী থেকে টায়ারিন এনজাইম নিঃসরিত হয় না। তো আমার পাকস্থলী থেকে যেহেতু টায়ারিন এনজাইম নিঃসরিত হয় না, তাহলে আমি কেন বলবো যে পাকস্থলী কার্বোহাইড্রেট পরিপাকে ভূমিকা রাখে তো বলতে পারবো না, বিকজ টায়ারিন এনজাইমটা তো সে নিঃসরণ করতেছে না, নিঃসরণ করতেছে কে? আমার মুখ গহ্বর। তাই মুখ গহ্বরের ভূমিকা আছে কিন্তু পাকস্থলীর ভূমিকা নাই। কিন্তু এটা মানে এটা বোঝায় না যে পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না, এটা বোঝায় না। পাকস্থলীতেও কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক হয়, জাস্ট ভূমিকাটা নেই, যে কারণ ওই যে টায়ারিন এনজাইমটা ওরা নিঃসরণ করতেছে না। সো এই জন্য এই লাইনটা এটাই বোঝাতে যাচ্ছে টায়ারিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও পরিপাক ক্রিয়া সংগঠিত পাকস্থলীতে, মানে পরিপাক ক্রিয়া পাকস্থলীতেও হতে পারে, পাকস্থলীতেও কার্বোহাইড্রেট ভাঙতে পারে। জাস্ট টায়ারিনটা সে নিঃসরণ করতেছে না, এই জন্য তার কোনো ভূমিকা নাই। জাস্ট পাকস্থলীটা টায়ারিনটা নিঃসরণ করতেছে না, সেজন্য তার কোনো ভূমিকা নাই, কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু পাকস্থলীতেও ভাঙে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখন কথা হচ্ছে ভাইয়া কেমনে সম্ভব? যেমন আমি যখন পাকস্থলী আঁকছিলাম, মনে করো দেখো এই পাকস্থলী, এটা হচ্ছে সবার লাস্টের অঙ্গ, এটা হচ্ছে পাইলোরাস বলছিলাম, এবং যে জায়গায় খাবার প্রবেশ করে পাকস্থলী ওই জায়গাটাকে আমি কার্ডিয়া বলছিলাম, এবং এদিক দিয়ে ফুলানো যে উত্তল অংশটা আছে এই জায়গাটাকে আমি ফান্ডাস বলছিলাম, আর সবশেষে পাকস্থলী এই জায়গাটাকে আমরা কি বলি? বডি, তাই না? আমরা যখন পাকস্থলী আঁকছিলাম খেয়াল করো, খাবার এদিক দিয়ে প্রবেশ করবে, খাবার এই কার্ডিয়া দিয়ে প্রবেশ করবে, এবং কার্ডিয়া দিয়ে প্রবেশ করে বডিতে এসে জমা হবে। খাবারগুলো কোথায় এসে জমা হবে? আমার যে পাকস্থলীর যে বডিতে এসে জমা হবে, কখনো ফান্ডাসে এসে জমা হবে না। খাবার কিন্তু এই অংশে জমা হয় না, উল্টো ফান্ডাসের ভূমিকা হচ্ছে আমরা অনেক সময় ওভার খাবার খাই, তো ওভার খাবার খাওয়ার কারণে পাকস্থলীতে কিন্তু অনেক পরিমাণ খাবার জমতে হবে, তো এই জন্য পাকস্থলীকে এক্সপান্ড হইতে হবে, মানে প্রসারিত হইতে হবে। অ্যাকচুয়ালি এই ফান্ডাস প্রসারিত হয়ে অত্যাধিক খাবার জমা রাখার ব্যবস্থা করে পাকস্থলীতে। অনেকে বেশি খাবার খায়, অনেকে কম খাবার খায়। তো বেশি খাবার হলে পাকস্থলীতে কিন্তু বেশি খাবার আসতে হবে, তো বেশি খাবারের জন্য তো স্পেসটা তো লাগবে। এই স্পেসটা ঠিক করে দেয় আমাদের এই ফান্ডাস কী হইতে পারে? এই যে ফুলানো অংশটা, এটা কী হইতে পারে? প্রসারিত হইতে পারে। যেমন এটা কী হলো, এখন এরকম না, এখন ধরো এরকম হয়ে গেল, এটা প্রসারিত হয়ে এখন এরকম হয়ে একটা স্পেস তৈরি করে ফেললো। তাহলে ফান্ডাসে কিন্তু কখনো খাবার এসে জমা হয় না, উল্টো ফান্ডাস কী করে? ফান্ডাস করে প্রসারিত হয়ে অত্যাধিক খাবার জমা রাখার ব্যবস্থা করে দেয় পাকস্থলীতে। আর পাকস্থলীর মেইন কাজ করে আমাদের পাকস্থলীর এই বডি, কারণ তোমরা জানো পাকস্থলীর এই বডিতে আছে একটা কোষ, এটা আমরা পরে পড়াবো, পাকস্থলীতে গেলে পড়াবো। ওই কোষটার নাম হচ্ছে প্যারাইটাল কোষ, এটা আমরা পাকস্থলীতে গিয়ে পড়াবো। প্যারাইটাল কোষ নিঃসরণ করে কি জানো? HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা তো এটা জানো। পাকস্থলী এটা আমরা পড়বো সামনে। পাকস্থলীর প্যারাইটাল কোষ নিঃসরণ করে
হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কারণ আছে, কারণগুলো আমরা জানবো পরে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করার কারণে এখানকার পরিবেশটা কীরকম হয়ে যাবে বলো তো? অ্যাসিডিক না? এখানকার পরিবেশটা কী হয়ে যাবে? অ্যাসিডিক না? কারণ অ্যাসিড নিঃসরণ করতেছে, এনভায়রনমেন্টটা কী হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে। এখন তোমাদেরকে একটা কথা বলছিলাম, টায়ালিন যে এনজাইমটা, টায়ালিন এনজাইমটা পিএইচ সেন্সিটিভ বলছিলাম না? পিএইচ সেন্সিটিভ। পিএইচ সেন্সিটিভ মানে কি? সে একটা নির্দিষ্ট রেঞ্জে কাজ করতে পারে। ধরো পাকস্থলীতে খাবার আসছে এই জায়গায়, ফান্ডাসের তো খাবার থাকবে না, এই জায়গায় খাবারটা এখন, তো এই জায়গায় কিন্তু আমার টায়ালিন কাজ করতে পারবে, কারণ এই জায়গার পিএইচ হচ্ছে তোমার গ্রেটার দেন 4.5। আমি বলছিলাম টায়ালিন সবসময় 4.5 উপরে থাকলে পিএইচ কাজ করতে পারে, তার মানে এই জায়গার টায়ালিন হচ্ছে অ্যাক্টিভ। তাই এই জায়গায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো থাকবে পাকস্থলীতে, সেগুলো পরিপাক হবে। দেখো, তার মানে পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক হচ্ছে কেন? কারণ টায়ালিনটা অ্যাক্টিভ, যেটা মুখ থেকে আসছে, মুখ গহ্বর থেকে আসছে, কারণ পিএইচটা 4.5-এর চেয়ে বেশি। অ্যাসিডিক এনভায়রনমেন্ট না, স্টিল এখন অ্যাসিডিক এনভায়রনমেন্ট না, কেন না সেটা বলতেছি। আচ্ছা, তার মানে পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিপাকটা হচ্ছে, মানে পরিপাক না, কার্বোহাইড্রেট ভাঙতেছে পাকস্থলীতে, কারণ টায়ালিন কাজ করতে পারতেছে পাকস্থলী। দেখো, টায়ালিন পাকস্থলীতে কাজ করতে পারতেছে বিকজ এখনও অ্যাসিডিক এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়নি। কারণ ধরে নাও এখন HCl অ্যাসিডটা নিঃসরণ হয় নাই, এই জন্য এই জায়গাতে HCl নিঃসরণ হবে না। এই জায়গায় আসলেই HCl অ্যাসিড আসবে, খাবারটা এই জায়গায় আসলেই, খাবারটা যদি এই জায়গায় আসে তখনই HCl অ্যাসিড নিঃসরণ হবে, খাবারটা তো এই জায়গায়। তো টায়ালিন এই জায়গায় কার্বোহাইড্রেটকে ভাঙতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি পাকস্থলীতে কার্বোহাইড্রেট ভাঙার কোনো ভূমিকা রাখে না, কারণ এই টায়ালিনটা তার নিজস্ব এনজাইম না। এই টায়ালিনটা হচ্ছে মুখ গহ্বরের এনজাইম। তো মুখ গহ্বরের এনজাইম বিধে অ্যাকচুয়ালি মুখ গহ্বরেই কার্বোহাইড্রেটের পরিপাক হয়, এখানে হয় না। বাট এটা মানে এটা বোঝাচ্ছে না যে আমার পাকস্থলীতে হবে না, কার্বোহাইড্রেট ভাঙবে না, ভাঙবে। এই জায়গায় ভাঙতেছে, কারণ এই জায়গায় টায়ালিনটা অ্যাক্টিভ বিকজ পিএইচ ইজ গ্রেটার দেন 4.5। ওয়াই পিএইচ ইজ গ্রেটার দেন 4.5? বিকজ এখনও HCl অ্যাসিড নিঃসরণ হয় নাই। এখন খাবারটা এখানে সামনে মুভ করবে না, তোমরা জানো পেরিস্টালসিসের মাধ্যমে, পেরিস্টালসিসের মাধ্যমে খাবারটা সামনে অতিক্রম করবে, এই জায়গায় আসছে। এখন এই জায়গায় আছে আমাদের পাকস্থলীর বডি, বডিতে আছে প্যারিটাল কোষ, আর প্যারিটাল কোষের কাজ হচ্ছে এইখানে এই জায়গায় HCl অ্যাসিড নিঃসরণ করা। তো আমাকে বলো, এই জায়গায় যদি HCl অ্যাসিড নিঃসরণ হয় তখন আস্তে আস্তে এই এনভায়রনমেন্টটা হয়ে যাবে অ্যাসিডিক, আর অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলে পিএইচটা আর 4.5 থাকবে নাকি পিএইচটা হয়ে যাবে লেস দেন 4.5? কারণ HCl অ্যাসিড মারাত্মক একটা অ্যাসিড, ওটা থাকা মানে পিএইচ অলমোস্ট 1 থাকা, মানে 4.5-এর চেয়ে কম হবে স্বাভাবিক, 1-2 হয়ে যাবে, পিএইচের ভ্যালু 1-2 হয়ে যাবে, তারপরে লেস দেন 4.5। তখন কিন্তু আমার এই টায়ালিন এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমি একটু আগে বলছিলাম টায়ালিন কখনো অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না, তার মানে এখানেই গিয়েই টায়ালিন নিশ্চুপ, তার মানে আর এখানে আর কার্বোহাইড্রেট ভাঙবে না। কার্বোহাইড্রেট যা ভাঙার এই জায়গায় ভেঙে গেছে, এখানে আসলে কার্বোহাইড্রেট আর ভাঙবে না। যা ভাঙার এখানে ভেঙে গেছে, এখানে আসলে কার্বোহাইড্রেট আর ভাঙবে না, কারণ এই জায়গায় টায়ালিন যেটা দেখতে পাচ্ছ, এই জায়গায় যে টায়ালিন যেটা দেখতে পাচ্ছ, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বিকজ পিএইচ লেস দেন 4.5। লেস দেন 4.5 কেন হয়েছে বুঝতে, কারণ HCl পিএইচ কমাই দিছে। তারপর সুন্দর করে পাইলোরাস দিয়ে বের হয়ে ক্ষুদ্রান্তে যাবে, বাকিগুলো ক্ষুদ্রান্তে হবে। সুন্দর করে বের হয়ে গিয়ে এটার পর কে ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্তে যাবে, বাকিগুলো কোথায় হবে? ক্ষুদ্রান্তে হবে। তার মানে আমরা একটা ভুল ধারণা নিয়ে বসবাস করি, ভাইয়া পাকস্থলীতে কার্বোহাইড্রেট ভাঙে না। আসলে এটা ভুল ধারণা, পাকস্থলীতেও কিন্তু কার্বোহাইড্রেট সামান্য পরিমাণে ভাঙে। কোন জায়গায় ভাঙবে? এই জায়গায় না, যে জায়গায় HCl অ্যাসিড নিঃসরণ হবে সেই জায়গায় না, এই জায়গায় HCl অ্যাসিড তখন থাকে না, নিঃসরণ হয় না, তখন টায়ালিন কাজ করতে পারে। আস্তে আস্তে যখন খাবার মুভ করে বডিতে চলে আসবে না, তখন HCl নিঃসরণ করার কারণে টায়ালিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর টায়ালিন যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তার কার্বোহাইড্রেটকে ভাঙতে পারবে না। সুন্দর করে এই জিনিসটা পাইলোরাস দিয়ে বেড়ে ক্ষুদ্রান্তে যাবে। আর তোমরা জানো ক্ষুদ্রান্তে একটা চূড়ান্ত পরিপাক হয়, মানে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট যা আছে সবগুলা ভেঙে গ্লুকোজ হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। সো এই জন্য এই লাইনটা তারা এটাই বোঝাচ্ছে, টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলে পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে। পাকস্থলীতেও কিন্তু পরিপাক প্রক্রিয়া হয়, এটাই বোঝাতে যাচ্ছে।
আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সো এখানে আসলে অনেক কিছু বুঝছি যেগুলো এগুলো পরীক্ষায় আসবে না, বাট বেসিক জিনিস বলার চেষ্টা করছি। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে শুধু মুখ গহ্বরে খাদ্যের যে রাসায়নিক প্রক্রিয়াটা আমরা দেখাইছিলাম, সেটা হচ্ছে স্টার্চকে ভেঙে মানে অ্যামাইলোসকে ভেঙে মল্টোজ করা, যে এনজাইমটা কাজ করবে এটার নাম বলবা। মল্টোজকে ভেঙে গ্লুকোজ করা, যে এনজাইমটা কাজ করবে সেটার নাম বলবা। এটাই পরীক্ষায় আসবে। স্টার্চকে ভেঙে কী হবে, তারপর মল্টোজকে ভেঙে কী হবে, এটাই পরীক্ষা আসবে। আজকে এতটুকু থাক, সে পর্যন্ত আমরা সবাই সুস্থ ভালো থাকবো। নেক্সট ক্লাসে আমরা পাকস্থলী নিয়ে অনেক ডিটেলস স্টাডি করব। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক পড়বো, রাসায়নিক পরিপাক পড়বো। রাসায়নিক পরিপাকটাই বেশি ইম্পর্টেন্ট, যান্ত্রিক পরিপাকটাও ইম্পর্টেন্ট। তো পাকস্থলীর যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক পড়বো। এবং পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাক প্রক্রিয়া ঘটে, কারণ কার্বোহাইড্রেট শুধুমাত্র প্রোটিন জাতীয় পরিপাককারী এনজাইম নিঃসরণ করে। কার্বোহাইড্রেট শুধুমাত্র প্রোটিন জাতীয় পরিপাককারী এনজাইম নিঃসরণ করে বিদায় শুধুমাত্র কার্বোহাইড্রেট প্রোটিন জাতীয় খাবারে পরিপাক করতে পারে। সো এনজাইমটা কোত্থেকে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভূমিকাটা নির্ধারণ করি। এনজাইমটা যদি মুখ থেকে আসে তাহলে মুখের ভূমিকা, এনজাইমটা যদি পাকস্থলী থেকে আসে পাকস্থলীর ভূমিকা, এনজাইমটা যদি ক্ষুদ্রান্ত থেকে আসে তাহলে এটার ভূমিকা কী হবে, এটার একটা কী হবে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। সো পাকস্থলী শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাককারী এনজাইম নিঃসরণ করতে পারে বিদায় পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারেরই পরিপাক ঘটে, কার্বোহাইড্রেটেরও ঘটে না, লিপিডেরও ঘটে না। আর ক্ষুদ্রান্ত কী করে, সবগুলো করতে পারে। ক্ষুদ্রান্ত যেহেতু আমি বলছি ক্ষুদ্রান্তের পর আর নাই, এজন্য ক্ষুদ্রান্ত একটা ফাইনাল পরিপাক করবে। এজন্য ক্ষুদ্রান্ত কার্বোহাইড্রেটকেও পরিপাক করতে পারে, প্রোটিনকেও পরিপাক করতে পারে, লিপিডকেও পরিপাক করতে পারে, কারণ ক্ষুদ্রান্তে এই 3 ধরনের এনজাইম উপস্থিত থাকে। ক্ষুদ্রান্তে এই 3 ধরনের এনজাইম উপস্থিত থাকে। ক্ষুদ্রান্ত 3 ধরনের এনজাইমই নিঃসরণ করতে পারে বা ক্ষুদ্রান্তে থাকে, তাই ক্ষুদ্রান্ত কিন্তু এই 3 ধরনের পরিপাক করতে পারে। ওকে, তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা বলবো পাকস্থলী যান্ত্রিক পরিপাক, পাকস্থলী পরিপাক, তারপর আমরা পড়ব ক্ষুদ্রান্তর যান্ত্রিক পরিপাক, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। পাকস্থলী পরিপাক, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক খুব ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্ত যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক আরও বেশি ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই। ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এরপর আমরা পড়ব ক্ষুদ্রান্তের শ্বসন। তোমরা জানো ক্ষুদ্রান্ত পরিপাক হওয়ার পর যা বাকি থাকে সেগুলা শোষণ করে ফেলে তারা। ক্ষুদ্রান্ত শোষণ করে ফেলে, শোষণ করে প্রতিটা কোষে পৌঁছায় দেয়, শোষণ করে প্রতিটা কোষে পৌঁছায় দেয়। তো খাদ্যবস্তুর যে শোষণ সেটা ক্ষুদ্রান্তই করে থাকে, ঠিক আছে? খাদ্যবস্তুর শোষণ কিন্তু ক্ষুদ্রান্তই করে থাকে। তো খাদ্যবস্তু ক্ষুদ্রান্ত শোষণটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকো। আল্লাহ হাফেজ।